যে একটা টেলিফোন আসছে, টেলিফোন আসার সাথে সাথেই কাজ বন্ধ হয়ে গেছে এবং শ্রমিকরা ওখান থেকে কাজ বন্ধ করে দিয়ে নেমে আসছে। তাহলে ওই ফোনটা কারা করে? এটা গোয়েন্দা সংস্থা সেগুলি কিন্তু বের করেছে। তো এই বিষয়গুলি যদি আমরা সবসময় একটু নজরে রাখি, আমলে নেই, তাহলে আমার মনে হয় এই জায়গাগুলি করা সম্ভব। তো আসলে এতে যেটা সমস্যা হয়, ওখানে সব হলো বড় বড় ফ্যাক্টরির মালিক, বড় বড় মানে 20,000, 15,000, 30,000 শ্রমিকের ফ্যাক্টরি মালিকরা সাধারণত ফ্যাক্টরিতে খুব একটা যান না, কম যান। আর গেল ওই লোকালিটির সাথে বা শ্রমিক নেতৃবৃন্দের সাথে খুব একটা সম্পর্ক তারা মেনটেন করেন না, রাখেন না। আর যারা শ্রমিক নেতৃবৃন্দ, অধিকাংশ শ্রমিক নেতৃবৃন্দই গঠনমূলক ভূমিকা রাখেন। শ্রমিক নেতৃবৃন্দ সহ এলাকার লোকজন, স্থানীয় লোকজনকে ইনভলভ করা, প্রয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এলাকায় আছেন তাদেরকেও ইনভলভ করা। কারণ ওই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরও কিন্তু একটা স্বার্থ সেখানে রয়েছে। তার এলাকার আজকে আপনি আশুলিয়া বেল্টই যদি বলেন, সব গার্মেন্টস সেক্টরের সব বেল্টেই বলেন, যে এলাকার জনগণের যে অর্থনৈতিক একটা উন্নতি ঘটেছে, এটা কিন্তু ওই গার্মেন্টসটা ওখানে যাওয়াতেই হয়েছে। তো সুতরাং এলাকার লোকজনেরও সেখানে স্বার্থ কিন্তু রয়েছে, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দের স্বার্থ রয়েছে। তো সর্বকালের স্বার্থটা সংরক্ষণ করার জন্যই এটা খুব জরুরি। তো এটা যেখানে করতে পারে নাই সেখানেই কিন্তু সমস্যাগুলি হয়। আমি পাশাপাশি যেহেতু প্রসঙ্গটা চলে আসছে, আমি এখানে এই আশুলিয়ার বেল্টের একটু কথা বলি। যেমন আজকে সকালে আমাকে এক ফ্যাক্টরির মালিক ফোন করেছেন যে তার ফ্যাক্টরিতে পাশের এক ফ্যাক্টরি থেকে লোকজন এসে ঢিলা দিয়ে তার লোকজন নামাই নেওয়ার চেষ্টা করছে, এখন কি করবে? তাই বললাম, যদি তুমি না পারো শেষ পর্যন্ত কী করবা, ছেড়ে দাও, না পারলে ছেড়ে দাও। তো আমি ওই ফ্যাক্টরিকে ফোন করলাম, যে ফ্যাক্টরির মালিক শ্রমিক নেমেছে, জিজ্ঞেস করলাম আইরিশ ফ্যাব্রিক্স। তো আমি জিজ্ঞেস করলাম আপনার শ্রমিক নামলো কেন? বলে যে 18 দফা দাবি তারা দিয়েছে। 18 দফা তো একটা আপনারা জানেন যে 24 তারিখে আমরা 18 দফা আমরা সেটেল করেছি, আবার নতুন 18 দফা আসছে। তো হ্যাঁ, এই 18 দফা কি? এর মধ্যে মেজর হলো, প্রথম 1 নাম্বার দাবি হলো ফ্যাক্টরির ওই জিএম পিএম সহ এরকম 6-7 জনের একটা তালিকা দিছে, এদেরকে বের করে দিতে হবে। 2 নাম্বার দাবি হলো তাদেরকে মোবাইল ফোন নিয়ে ঢুকতে দিতে হবে। তো ওখানে ফ্যাক্টরির পলিসি হচ্ছে যে প্রতিটা ফ্লোরে 2টা করে ফোন থাকে, শ্রমিকদের যদি জরুরি কোনো প্রয়োজনে কোথাও ফোন করা লাগে ওই ফোনে গিয়ে কথা বলবে, তাদের কোনো ফোন ভিতরে নিতে পারবে না। ডেফিনেটলি সেখানে কিছু ডিসিপ্লিন বা সিস্টেম অবশ্যই থাকতে হবে কি এরকম। তারপরে আরও দাবির মধ্যে রয়েছে, যেমন দাবির মধ্যে রয়েছে যে তার তার বলছে যে এখানে 1 বছর হইলেই তাদের ওই যে বিভিন্ন রকমের যে ফ্যাসিলিটি আছে এগুলি সব দিতে হবে। তারপরে যেটা শ্রম আইনে যেগুলি 5 বছর বা 10 বছরের বিধান আছে, এরকম অনেকগুলি জিনিস আছে যেগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করার মতো না। তো এই দাবি নিয়ে আজকে ওই ফ্যাক্টরি থেকে তারা নেমে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাইলে আমরা তো এই দাবি তো আমরা প্রতিদিনই আমরা মিটাইতে পারি, যৌক্তিক দাবি। আমরা বলেছি, মিডিয়ার বন্ধুরা জানেন, আপনাদেরকে আমি সবসময় বলি যে শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি বিকিএমই এবং বিজিএমই সবসময় প্রস্তুত থাকে এগুলি সমাধান করার জন্য। এবং আমরা বলেছি যে এটা অবশ্যই এটা ওই রাজপথে নয়, আন্দোলন করে নয়, ভাঙচুর করে নয়, ফ্যাক্টরির ভিতরে হতে হবে। আলোচনা করব, বসবো। তুমি 50 টাকা চাচ্ছ টিফিন বিল, ওকে, আমরা এখন হয়তো 25 দেই, তোমার হয়তো আমরা বাড়াই দিয়ে একটা আলোচনা করে একটা নেগোসিয়েশন করে একটা জায়গা আমরা এটা সেটেল করতে পারবো। এটি আনসেটেল হওয়ার মতো কোনো বিষয় না। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলি সেটেল করা যাবে না, যেগুলি অন্যায় অন্যায্য দাবি, সেগুলি করা যাবে না। তো সেই জায়গাগুলি আমরা কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করি। আপনি দেখেন এখানে দাবি শ্রমিকদের অনেক কিছুই থাকবে। আপনারা ওই সভাপতি সাহেব বলেছেন যে উনি কয়েকটা পয়েন্ট বলেছেন, যে ওখানে চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, আবাসনের ব্যবস্থা করার কথা বলেছেন। আশুলিয়াতে সাধারণত যারা আছে তারা আশেপাশেই সাধারণত থাকে, যদিও ওখানে লিভিং কস্টটা অন্য জায়গার তুলনায় বেশি, কারণ ওখানে এরিয়াটা মানে এরিয়ার তুলনায় ফ্যাক্টরির সংখ্যা বেশি, শ্রমিকের সংখ্যাও বেশি, বড় বড় ফ্যাক্টরির সংখ্যা বেশি, ফলে ওখানে একটু বেশি থাকতেই পারে। তো যার কারণে সেখানে আমরা কিন্তু আলোচনা করে হাজিরা বোনাস বাড়ানোর ব্যবস্থা করেছি, টিফিন বিল বাড়ানোর ব্যবস্থা করেছি। এখন যদি বলেন বেতনের কথা বলেন, তাদের 18 দফা দাবির মধ্যে আপনি দেখেছেন যে 2 নম্বর দাবিটা হচ্ছে যে গত বছর যে ওয়েজ বোর্ড যে স্যালারিটা দিয়েছে এইটা এখনও ইমপ্লিমেন্ট হয় নাই, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে এটা প্রমাণিত যে এখনও অনেক ফ্যাক্টরির এই সামর্থ্যই হয় নাই ওই 12,500 টাকা সেটেল করা। দ্বিতীয়ত আপনি আসেন, বাংলাদেশে শুধু তো পোশাক শিল্পের শ্রমিকরাই তো
যে মানে এই 12,500 টাকা তারা মেনটেন করতে পারছেন না, বা ইনফ্লেশনের কারণে ক্ষতিগ্রস্ত শুধু তারাই না, হ্যাঁ, ইনফ্লেশনের কারণে ক্ষতিগ্রস্ত সবাই। বাংলাদেশের শুধু পোশাক শিল্পের 40 লক্ষ শ্রমিক না, আমাদের হিসাবে প্রায় সারা দেশে 7 কোটির মতো শ্রমিক আছে, যেটা হিসাব আমাদের শ্রম অধিদপ্তর যেটা হিসাব দেয়। তো সেই 7 কোটি লোকের তো বাকি তো কারো দাবি আমরা দেখছি না কোনো সেক্টরের। সরকারের গেজেটেড 44টা সেক্টর আছে, একমাত্র গার্মেন্টস সেক্টরে এই দাবি নিয়ে আমরা প্রতিদিন মুখোমুখি হচ্ছি। অন্য 43টা সেক্টরের কেউ তো আমরা এখনও রাজপথে দেখি নাই। তারাও তো বাংলাদেশেরই মানুষ। আমি কি আমার বাসার কাজের মেয়েটাকে 12,500 টাকা বেতন দেই? আপনাকে বুঝতে হবে 12,500 টাকা আমাদের সেক্টরে কে পায়? যে একদম নতুন, সে যার কোনো অভিজ্ঞতা নাই, সেই রংপুর থেকে এসে আমার ফ্যাক্টরিতে ঢুকছে হেল্পার হিসেবে, জাস্ট ওই কাপড়টা ইয়ের কাছে আগাই দিবে, সুতাটা কেটে দিবে, কাপড়টা ভাঁজ করে দিবে, এই হলো তাদের কাজ। তো এই কাজের জন্য 12,500 টাকা যদি পেতে পারে, তাহলে বাসায় একজন কাজের বুয়া বা শ্রমিক যে পরিমাণ পরিশ্রম সারাদিন করে, তারে কি আমি সেই তুলনায় 12,500 টাকা দেই? আমি তো তা দেই না। তাহলে তাদের কি 12,500 টাকা বা 25,000 টাকার প্রয়োজন নাই? শুধু কি গার্মেন্টস সেক্টরের শ্রমিকেরই 25,000 টাকা বেতনের প্রয়োজন? এটা আমাদের কাছে আমরাও হ্যাঁ, তারপরেও আমরা দিতে প্রস্তুত থাকব যদি আমার সামর্থ্য থাকে। বিবেচনা আসেন, আপনারা বসেন। যারা আজকে যারা কথা বলেন যে শ্রমিকদের লিভিং ওয়েজ নিয়ে কথা বলেন, ন্যায্য মজুরি নিয়ে কথা বলেন, তারা কি কখনো বলেন যে বায়ার এবং বায়ার্স ফোরাম বা ব্র্যান্ড যে আমাদেরকে আনইথিক্যাল প্রাইস দিচ্ছে, আনফেয়ার প্রাইস দিচ্ছে, ইথিক্যাল প্রাইস দিচ্ছে না, ফেয়ার প্রাইস দিচ্ছে না, এটা নিয়ে কি কেউ কথা বলেন? সেটা তো আমরা শুনি না। ইউরোপিয়ান ইউনিয়ন, আমি এর আগে আপনাদের এখানে বলেছিলাম, ইউরোপিয়ান ইউনিয়ন ডিউ ডিলিজেন্স ল নিয়ে আসছে, সাপ্লাই চেইনে ডিউ ডিলিজেন্স ল মানতে হবে। আমরা সেটা মানতে প্রস্তুত। আমি বলেছিলাম ইউরোপিয়ান অ্যাম্বাসেডারকে যে তোমার ডিউ ডিলিজেন্স ল কখনোই ইমপ্লিমেন্ট হবে না সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত তুমি ওই পাশাপাশি তোমার ব্র্যান্ড বায়ার আমাকে ফেয়ার প্রাইস, ইথিক্যাল প্রাইস দিচ্ছে কিনা মনিটরিং না করবা, ততক্ষণ পর্যন্ত ওইটা ইমপ্লিমেন্ট হবে না। কারণ আমি খালি দিয়ে যাব আর আমাকে খালি কমানো হবে, সেটা একতরফাভাবে কখনো হয় না। রিসেন্টলি আমি একটা পত্রিকার জন্ম থেকে এই পর্যন্ত আমি এটার গ্রাহক এবং পাঠক। আমি খুব সবসময় এই পত্রিকাটা পড়ি। সেই পত্রিকা একদিন হঠাৎ প্রথম পৃষ্ঠার মধ্যে একটা হেডিং দেখলাম, পোশাক শিল্পের মালিকরা বদলাবেন কবে? তো আমার একটা বিনীত অনুরোধ, যারা এই ধরনের কথা বলেন তাদেরকে দুইটা কাজ করার জন্য অনুরোধ করবো। একটা হলো আপনারা হয় আসেন আমাদের ইন্ডাস্ট্রিগুলিতে, আপনারা কোনো একটা ভূমিকা আসেন, এসে আমাদের কিছু শিখার ব্যবস্থা করে দেন। কারণ আমি তো 40 বছর প্রায় এই সেক্টরে, 37 বছর আমার। তো 37 বছরে যখন আমরা এখনও শিখতে পারি নাই, তাইলে আমার শিক্ষকের অভাব আছে। তো আমি আপনাদেরকে সেই শিক্ষকের ভূমিকা আসার জন্য অনুরোধ করবো 1 নম্বর, অথবা আপনাদেরকে বলবো যে আপনারা একটা ফ্যাক্টরি, আদর্শ ফ্যাক্টরি, এরকম গার্মেন্টস শিল্পের একটা ফ্যাক্টরি তৈরি করে আপনারা পরিচালনা করে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দেন যে এইভাবে এটাকে মেনটেন করা লাগে, এইভাবে এটাকে মানতে হয়। দয়া করে আপনারা এই কথা বলার আগে আপনারা এই কাজটা একটু করেন, তাহলে আমরা শিখতে পারবো। এরপর আসেন যে আমি গত পরশুদিন আমি বিজিএমই এবং আইএলও আমরা বায়ার্স ফোরামের সাথে বসছিলাম। পরশুদিন সন্ধ্যায় ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে তারা অংশগ্রহণ করেছে। শামস, তুমি তো ছিলে নাকি? না, যাও নাই, তোমার তুমি অনলাইনে ছিলে তুমি। তো সেখানে আমরা মূলত আমি বলছিলাম যে আমরা এই যে মূল্য বৃদ্ধি বা কস্টিং বেড়ে যাচ্ছে, এগুলি নিয়ে একটু কথা বলি। তো আমাকে সবাই অ্যাডভাইস করলো যে না, আজকে এগুলি বলেন না, কারণ এখন আমাদের প্রয়োজন হলো তাদের কনফিডেন্স লেভেলটাকে গ্রো করানো, ধরে রাখা। আজকে ওই জায়গাটা আমরা কাজ করি। তো আমরা ওই দিন ওই জায়গাগুলি কাজ করেছি সরকারের সাথে। আমরা কীভাবে আমরা এই জায়গাগুলি, এই অসন্তোষ কীভাবে মিটাবার চেষ্টা করছি, এইসব নিয়ে আমরা কথা বলেছি, যাতে তাদের মধ্যে কনফিডেন্সটা থাকে। আমরা সেই চেষ্টা করছি। তো এখন এখানে আরও আমার আসান ভাই আমাকে একটা কথা বলছেন, ব্যাংক ইন্টারেস্টের কথা এখানে তুলেছেন। তো ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের যে ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে, সেটা কিন্তু উনি বলেছেন। আজকে আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলার দিয়েছেন, সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই জানেন, এটা আমাদের এখানে উপস্থিত সবাই জানেন
সার্কুলারে বলেছেন যে পরপর 6টা কিস্তি আগে ছিল, যে যদি কেউ ব্যর্থ হয় তাহলে সে ঋণ খেলাপিতে হবে। এটা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 3টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলেই ঋণ খেলাপি হবে, এবং এটা আগামী মার্চ থেকে 1টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলেই ঋণ খেলাপি হবে। তো আগামী মার্চের থেকে আমি আশা করি যে বর্তমান যে অবস্থা, আমাদের অর্থনৈতিক সংকট এবং ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, তাতে নিঃসন্দেহে আমি বলতে পারি অন্তত 90% ব্যবসায়ী যারা ঋণ নিছে ব্যাংক থেকে ঋণ খেলাপিতে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ ওই রাত যেদিন তার লাস্ট ডেট থাকবে কিস্তি পরিশোধের, ওই দিন রাত 12টার পরেই সে ঋণ খেলাপিতে পরিণত হয়ে যাবে। তো আমি আমার আমি যা দেখতেছি পরিস্থিতি, তাতে 90%-এর উপরে ঋণ খেলাপিতে পরিণত হবে। তাহলে এখানে আমার প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক তাহলে কার স্বার্থে কেন এই ধরনের একটা শর্ত, এই ধরনের একটা পলিসি দিলেন, যেই পলিসিতে ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করা হচ্ছে? এটা সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে আমাদের প্রশ্ন, এবং আপনারা আশা করি বিষয়টা তুলে ধরবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের মধ্যেও যে কিছু অসৎ বা খারাপ মালিক নেই তা আমরা বলবো না, কিছু আছে, বাট সেটা খুবই কম। ম্যাক্সিমাম মালিক আপনারা যদি দেখেন, আমি তো ফিল্ড লেভেলে থাকি, ম্যাক্সিমাম মালিকদের আর্তনাদটা আমি দেখি। ওই পত্রিকা, আমি যে পত্রিকার কথা উল্লেখ, ওখানে উনি লিখছেন আবারও, ওনারা যখন মালিকদের, গার্মেন্টস শিল্পের মালিকদের বিত্ত বৈভব দেখেন, তখন শ্রমিকরা তো এটা ঠিক থাকতে পারে না। হ্যাঁ, কিছু মালিক তো অবশ্যই আছেন যাদের বিত্ত বৈভব আছে। কারা? কত পার্সেন্ট? 5%, ম্যাক্সিমাম তাহলে 10%। বাকি যে 90% মালিক যে দিন আনতে দিন পুরায় তাদের, সেটা কি ওনারা দেখেন? সেটা দেখার চোখ ওনাদের নাই, কারণ ওনারা এক চোখে শুধু ওই বিত্ত বৈভব যাদের, তাদেরটাই দেখেন। আমি গত সপ্তাহে নিউ ইয়র্কে ছিলাম, ওই জাতিসংঘ অধিবেশনে ছিলাম। সেখানে আমাকে 2-3 জন গার্মেন্টস মালিক আমাকে সঙ্গ দিয়েছেন 2-3 দিন। একজন গার্মেন্টস মালিক এই গত বছরও সে 600-র উপরে তার শ্রমিক ছিল, সেই শ্রমিককে বেতন দিত। ফ্যাক্টরিটা বাইং হাউসের এবং বায়ারের মানে কি বলে দুর্নীতির কারণে তার বন্ধ করতে বাধ্য হয়েছে। এইটা আমার এখানে এক সাংবাদিক কে আছে, এই যে নিউজ 24-এর, সে সাক্ষাৎকার নিয়েছে সে কয়দিন আগে ওই মালিকের। তো সেই মালিক শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এখান থেকে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে নিউ ইয়র্কে চলে যেতে। গিয়ে সে দেখলাম আমি একটা বাড়ির আন্ডারগ্রাউন্ডে যে ছোট্ট কিছু রুম থাকে, ওখানে সে বেসমেন্টের মধ্যে বাস করতেছে ফ্যামিলি নিয়ে, এবং ট্যাক্সি ক্যাব চালায় সে তার জীবন নির্বাহ করতেছে। আমার খুব খারাপ লাগছে। আরও কিছু মালিক সেখানে আছে। বিসমিল্লা স্টোর, জামাইকা, আপনারা নিউ ইয়র্কে যারা গেছেন, জামাইকায় বিসমিল্লা স্টোর আছে, সেও একজন গার্মেন্টস মালিক। সে ওখানে আরও একজনকে পার্টনার নেওয়া মোটামুটি সফল ব্যবসায়ী সে এখন। এরকম বহু মালিক যারা আছে বিদেশে চলে গেছে, এই গার্মেন্টস সেক্টরে তারা ব্যর্থ হয়েছে, ব্যবসা করতে গিয়ে তারা ফেল করেছে। তাদেরকে কিন্তু আমরা কেউ চোখে দেখি না, এটাই হচ্ছে সমস্যা। তো আমি অনুরোধ করব, আপনারা যারা এই ধরনের কথা বলেন, তাদেরকে একটু এই জায়গাটাকে নজর দেওয়ার জন্য বলবো। দ্রব্যমূল্যের কথা বলেছি। আচ্ছা, এই মুহূর্তে যদি আমরা বলি, সবচেয়ে বড় সংকট আমরা যেটা ফেস করছি, গ্যাস সংকট। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় সংকট। আমি এই গ্যাস সংকটের কারণে আমি সময় মতো এক্সপোর্ট করতে পারছি না, আমি সময় মতো আমার উৎপাদন করতে পারছি না, উৎপাদন খরচ আমার বেড়ে যাচ্ছে, সময় মতো করতে পারছি না বিধায় আমি বেতন দিতে পারছি না। আবার এই বেতনের টাকা দেওয়ার জন্য সরকারের কাছে আমার কিন্তু আমাদের ইনসেন্টিভের কিন্তু টাকা 6,000 কোটি টাকা এই মুহূর্তে বকেয়া রয়েছে। আমি গত 3-4 দিন আগে অর্থ সচিব মহোদয়ের সাথে কথা বললাম, ওনাকে বললাম যে আপনি এই টাকাটা যদি না দেন এই মাসে বেতন অনেকেই দিতে পারবে না। তো উনি বললেন যে আমি তো 1,000 কোটি টাকা দিয়েছি। আমি জানি আপনি 1,000 কোটি দিয়েছেন, এই জন্য আমি ফোন করছি। 6,000 কোটি টাকা আমাদের পাও না, আপনি 1,000 কোটি টাকা দিলে আমাদের কিচ্ছু হবে না, দয়া করে আমাদেরকে আরও কিছু টাকা দেন। তো উনি কথা দিয়েছিলেন যে আরও 1,000 কোটি টাকা দিবেন। তাও 2,000 কোটি টাকা যদি আমরা সময় মতো পাই, তাহলে এটা দিয়ে হয়তো কিছু অন্তত মালিক কিছুটা অন্তত বেতন দেওয়ার ব্যবস্থা করতে পারবে। তো এই সমস্যাগুলি, যেমন ব্যাংকিং সমস্যা, যেটা আমি সবসময় বলি যে এমন সমস্যা বর্তমানে আমাদের চলছে,
আমার যে শিপমেন্ট আমি টাইমলি কি করব, টাইমলি করার জন্য আমার দরকার টাইমলি ব্যাক টু ব্যাক এলসি করা। ব্যাংকে একটা ব্যাক টু ব্যাক এলসির জন্য সাবমিট করলে 15 দিন 20 দিন 1 মাস ব্যাংক খেয়ে ফেলে। কি হয়েছে, আপনার ওভারডিউ রয়েছে, আপনার এই লিমিট ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ লিমিট কেন ক্লোজ হয়েছে, কারণ আমি যে আমার যে লিমিট ছিল আগে তারা সেই লিমিটে রাখছে। তো এখন তো ডলারের দাম আগে ছিল 85, এখন কি 120 টাকা হয়েছে। তো লিমিট যদি ওই জায়গায় থাকে তাহলে তো আমার তো এমনি এটা স্পিড ছোটো হয়ে গেছে লিমিটটা। সেখানে যদি লিমিটটা তারা না বাড়ায় তাহলে লিমিট সেখানে খাটো হয়ে থাকবে, আবার ওভারডিউ থাকবে। ওভারডিউ কেন থাকতেছে, পেমেন্ট আসে নাই, এদিকে ব্যাক টু ব্যাকের দায় পরিশোধ করতে পারছে না, ওভারডিউ হয়ে গেছে, এই কারণে তার ফ্যাসিলিটি বন্ধ। তো এই যে সমস্যাগুলি যদি চলতে থাকে, দেখেন দাবি তো শ্রমিকরা করে, কিন্তু মালিকদের যে ইনভেস্টরদের যে কত প্রকার দাবি আছে, এই দাবি কিন্তু কেউ শোনেন না। তো এই দাবি কার কাছে করবো, আমরা সরকারের কাছে করব। সরকার যদি আমাদেরকে সেই জায়গাটাতে অ্যাড্রেস না করেন, আমাদেরকে সবসময় করেছেন, কিন্তু দেখা যায় যে একটা দাবি যখন প্রয়োজন মিট করা, তখন না করে 6 মাস বা 1 বছর পরে হচ্ছে, ততক্ষণে ওই ফ্যাক্টরি শেষ। তো এইটা আমরা বিনীত অনুরোধ করব যে বর্তমানে যে ব্যাংকিং খাতের যে সমস্যা, গ্যাস সংকটটা চরমে, এই জায়গাটা যেন একটু সমাধানের সরকার যেন একটু সচেষ্ট হন। ব্যাংকিং খাতের সমস্যাগুলি, আমাদের অনেকেই ব্যাংকের মালিক আছেন, তারাও একটু বিষয়গুলি একটু সহানুভূতির দৃষ্টিতে যদি দেখেন, তাহলে বোধহয় এইটা অনেকে এই সময় ক্রাইসিস পিরিয়ডটা পার হতে সুযোগ পাবে। গত মাসে আপনারা জানেন যে বেতনের জন্য বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে। সেখানে বলেছে যে মে জুন জুলাই যারা বেতন দিয়েছে তারা আবেদন করতে পারবে। আরে ভাই, মে জুন জুলাই অগাস্টের বেতনের আবেদন তারা করবে। তো যে মে জুন জুলাই দিতে পারছে, তার অগাস্টের বেতনের জন্য আপনার লোনের জন্য যেতে হবে না, তারা ওই 10%-এর লোক, 90%-এর লোকটা। সুতরাং সার্কুলার যদি তেলে মাথায় তেল দেওয়ার জন্য হয়, তাহলে তো এই সমস্যার সমাধান হবে না। এই জায়গাটা দেখার জন্য আমি অনুরোধ করব।